জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই। সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব? এবার বেরিয়ে এলো থলের বিড়াল। হারুনের অবস্থান নিয়ে ধোঁয়াশা, অবশেষে জানা গেল ডিবি হারুনের অবস্থান। 5 আগস্ট গণমিছিল ডিসপাচের হুকুম দেন সাবেক আইজিপি শহীদুল। আন্দোলনে উস্কানির নির্দেশনা ছিল উপর থেকে। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস। শেখ হাসিনার আস্থাভাজন পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের মুখোন্মোচন। চলচ্চিত্র অভিনেত্রীদের বানাতো রাতের পাখি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে 38টি হত্যা মামলা ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 36টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্ন করছেন। পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায় হারুনুর রশিদ এখনও জীবিত এবং দেশেই অবস্থান করছেন। সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে দেশেই অবস্থান করছেন। সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন, এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচেই ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতে আছেন বলে জানতে পেরেছি। পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন 6 আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানান, তিনি দেশেই আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। 6 আগস্টে তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন। পরদিন 7 আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিশ পাওয়া যায়নি। একাধিক সূত্রে জানা গেছে হারুনুর রশিদকে 8 থেকে 10 আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। হারুনুর রশিদকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে, যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারের নির্দেশেই আমাদের সব করতে হয়। এছাড়া একটি রেকর্ডে হারুন বলেন, সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছড়িয়ে গিয়েছেন। জানা যায়, ঢাকার উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পত্তির মালিক তিনি। বেশ কয়েকটি বাড়ি, প্লট, হোটেল ও রিসোর্টের মালিক তিনি। আশুলিয়ার নন্দন পার্কেও তার শেয়ার আছে। শুধু দেশে না, বিদেশেও তার বাড়ি আছে। দুর্নীতি দমন কমিশন তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায়। গত 5 আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না। তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের সুপারিশে তার স্ত্রীর নামে থাকা 1532 কোটি টাকা আটকে গেছে। সেই সঙ্গে মঙ্গলবার হারুন ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক। ফাঁস করে দিলেন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কুকর্মের গোপন তথ্য। বেরিয়ে এসেছে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার রহস্য। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিতে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান সাবেক আইজিপি একেএম শহীদুল হক। গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন তিনি দাবি করেন, পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন। সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্যে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। শত শত মৃত্যুর অভিযোগ করা হলেও তার ধামাচাপা দেওয়া হয়। সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তীতে আইজিপি হওয়া বেনজির আহমেদের নেতৃত্বে হেফাজতের সমাবেশে সেই রাতে অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত দিনে গত 5 আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল হক। ডিবি হেফাজতে রিমান্ডে শহীদুল হকের দেয়া এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শহীদুল হক বলেছেন, পরিস্থিতির কারণে সরকারকে সহায়তায় এসব করেছি। গোয়েন্দা রমনা বিভাগের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের ইতিহাসের সর্বোচ্চ বড় ছাত্র জনতার গণ আন্দোলনের চূড়ান্ত দিন গত 5 আগস্ট সকালে তার নামে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে দুবার বার্তা দেওয়া হয়। বার্তাটি পাঠানো হয়েছিল সেদিন আন্দোলন দমনে সক্রিয় ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে, যিনি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন তিনি। এটা যদি সত্যি তিনি করে থাকেন তাহলে সেটা হবে ভয়াবহ উস্কানি। ওই বার্তাটি তথ্য প্রযুক্তিগত সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কাকে কাকে এমন মেসেজ পাঠানো হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে বলে জানান তিনি। সত্যিই কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব? বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য, কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। গত 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না, যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান। মির্জা ফখরুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল। এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময় কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামায়াত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি। নিয়োগ, টেন্ডার, বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখার প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। সূত্রমতে আন্দোলন দমন পীড়নের কাজে